কিন্তু জালেমের কাছে মাথা নত করে। আরো ধরে বলেন করে। মুসলমান গভীর মনোযোগ। এই বাংলার জমিন আমাদের কোরআনের বাকি ছিল। অর্ধশত বছর ধরে তিনি কোরআনের মাহফিল আলোচনা করুন, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পায়, সেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদেইসি চুমুকাইলো। ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দী রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ঢোকাইয়া ইনজেকশনের সিরিজের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরে বিষ প্রয়োগ করে আমাদের কোরআনের পাখিটাকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? 13 বছর ধরে আল্লামা সাঈদীকে জেলবন্দি রাখার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? সেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সৌতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। আল্লামা সাঈদীর সেই ডাক্তার ফাঁসি চাইল, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে দুইজন নার্স বলেছে এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাঈদীর শরীরে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা যায় আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বাংলার জমিনে আল্লামা সাঈদীকে নিয়ে ষড়যন্ত্র নতুন নয়। গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ডকুমেন্টারি ভিডিও দেখলাম। বর্তমান উপদেষ্টা মন্ডলীয় সদস্য, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি সর্বপ্রথম আজ থেকে 20 বছর আগে পত্রিকার ভেতরে আল্লামা সাঈদী যখন মাহফিলে লক্ষ জনতার সামনে কোরআনের কথা বলা শুরু করেছিল, ওই সময়ে এই আসিফ নজরুল সর্বপ্রথম আল্লামা সাঈদীকে রাজাকার বলে পত্রিকায় রিপোর্ট প্রকাশ করেছিল। আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম যিনি কলম ধরেছিলেন, কেন সাঈদীর মাহফিলে এত মানুষ হয়? সে বলছে তার তেমন পড়াশোনা নাই, যোগ্যতা নাই, এত লোক তার মাহফিলে কেন যাবে? সে ধর্ম ব্যবসা করতেছে, হিন্দুদের মুসলমান বানাচ্ছে, ইসলামপন্থীদের উত্থান ঘটতেছে, ইসলামপন্থীদের উত্থান নিয়ে তার শরীরে চুলকানি। তার মানে বোঝা যায় ইসলামপন্থীদের উত্থান তিনি ভালোভাবে দেখেন না। আজকে ডক্টর আসিফ নজরুল স্যার, তার প্রতি আমাদের ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, কিন্তু আসিফ নজরুল স্যারকে বলতে চাই, আপনি আপনার পরিচয় প্রকাশ করুন, খোলস পরিবর্তন করুন, আপনি জাতির কাছে প্রকাশ করুন, জাতি জানতে চায় আসলে আপনি কার। কথা বল না কে? আমরা লক্ষ্য করে দেখতে পারি যে সারোয়ার ফারুকি যে উপদেষ্টা নিয়োগ দিয়েছে আসিফ নজরুল, ও সারা জীবন আওয়ামী লীগের দালালি করতে, স্বৈরাচারের দালালি করেছে। আবার প্রথম আলো পত্রিকা, দৈনিক জনকণ্ঠ না জঘন্য কণ্ঠ, যারা সারা জীবন আলেম ওলামাদেরকে জঙ্গি বলে বলে নাটক করত, এই প্রথম আলোর জনকণ্ঠের পক্ষে সে দালালি করতেছে, সরওয়ার ফারুকিকে উপদেষ্টা বানাইছে। তার মানে বোঝা যায় সাংবাদিক ইলিয়াস যেই প্রশ্ন তার ব্যাপারে তুলেছে, ভারতের এজেন্ট কিনা, র কিনা, এটা আপনার জাতির কাছে প্রকাশ করতে হবে। আপনি সত্যি যদি জাতির জন্য কাজ করতে চান, আপনার সমস্ত সন্দেহমূলক কাজের বর্ণনা দিয়ে নিজের আসল চরিত্র প্রকাশ করতে হবে। তখন না কেন? আমার ভাইরা গভীর মনোযোগ। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো, আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিত ভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর আসিফ নজরুল স্যার কেন আল্লামা সাঈদীর বিরুদ্ধে লেখালেখি করেছিল, এটাও তাকে জাতির কাছে প্রকাশ করতে হবে। আর আপনি যদি এই বিষয়ে সঠিক বক্তব্য না দেন, আমরা ধরে নেব তলে তলে আপনি ওদের পক্ষেই কাজ করতেছেন। তবে একটা কথা মনে রাখেন, 24-এর গণবিপ্লব এটা ব্যর্থ হতে দেওয়া যাবে না। জাতি ঐক্যবদ্ধ আছে,
যারা এই ভারতের দালালি করবে তাদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেবে, দাঁত ভাঙা জবাব দেবে। এমনকি যেই দলই ভারতের দালাল করবে ওই দলকে আমরা তালাক দেব। এ কথা কর না কেন? নতুন করে স্বাধীন হয়েছি, ভারতের দালালি আর চলবে, ভারতের তাবেদারি আর চলবে, বরং যারা ভারতের দালালি করছে তারা চলে গেছে। ওরা কি আছে না পালাইছে? এ কথা কর না কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? একটু জোরে ঠিক বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল ফালাইয়া। ডায়লগ কে দিয়েছিল? কি কাজে? কাজে। আমার ভাইয়ের আসার জন্য বলি নাই, এই অবাইদুল কাদের মানুষের অন্তরে যত কষ্ট দিয়েছে এত কষ্ট আর কেউ দেয় নাই। আমরা পরিষ্কার করে বলি, ওরা বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো ওদের খুঁজে পাওয়া গেল। আজ থেকে 5 বছর আগে আমার দিকে তাকান, এই যে এইরকম একটা মুরব্বী ভাই ভোটের দিনে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, ফজর নামাজ পড়ার পরে চিন্তা করেছে আমি আর ওযু নষ্ট করবো না। ওই ওযুটা আজকে ফির 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা ভোট দিতে যেয়ে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। বোঝা নাই? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, ওরা কাম সাথে কিসের ওযুতে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে আবার এসে ডাকতে বলতেছে, দাদা শোনেন বাড়িতে চাচি নিষেধ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। যখন 6 বছর আগে বলছে, 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে দেবে একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই, এই গত 16 বছরে যেই নির্বাচন গুলো হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীগুলো যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হইয়া কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আনোয়ার না আনার না কি এমপি আসলো আপনাদের? শিবিরের এক ছোট ভাইক মারিয়া গুম করে শেষ করলো। আর আল্লাহর কি খেলা, ভারতের যে লাস্ট টুকরো টুকরো হলো। আল্লাহ বলছে যে কামার চাহিদু চুদান, যেমন কর্ম তেমন। এই কথা কর না কেন? আরবিতে প্রবাদ বাক্য যদিও কথাটা, কিন্তু সত্য, যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হয় কি হয় না? এখন ধরে বলেন তারা আছে না পালাইছে? কিন্তু অবাইদুল কাদের বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের ভাষাই যাবে। ঠিক আছে, কিন্তু গত 1 সপ্তাহ আগে ফখরুল ইসলাম আলমগীর বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না, পালাবো না, যাই না কবো দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। শুনুন পুরো বোঝেন না, সব একটু বলেন, লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্না। খবর দেখছেন না? যে বিশাল বড় দেয়ার হাত দাড়ি, নাম কি দরবেশ বাবা, কি বাবা ময়না দাড়ি কাটে কিরিং সেফ পালাতে গেছে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে, পোস্টারটা আইনমন্ত্রী ধরে ফেলেছে, কিন্তু ওই দরবেশ বাবা চিনে নিত, পুরো দাড়ি কাটে চেনা যাচ্ছে না। তখন আইনমন্ত্রী বলছি যে স্যার আমাকে একা কেন ধরলেন, এই যে দরবেশ বাবা আছে, বিএনপি জামাতের লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমি ধরা পড়ছি অন্য ভাইজান ধরা না পড়ে। আর এরাই এমন দল করে ভাই, এরা চিন্তা করে একসাথে থেরাপি খাই। আর একটা ছিল কালামানি, ছিলেন না বিচারপতি কালামানি, একমাত্র আল্লামা সাঈদীকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, কোন বিচারপতি ফাঁসি রায় দেয়নি। এই বিচারপতি কালামানি ফাঁসি রায় দিয়েছিল, আর টেলিভিশনে গিয়ে সবসময় বলতো কেন ফাঁসি দেওয়া হলো না।
সাইদি রাজাকার কেন ভর্তি হলো না? আল্লাহর কি খেলা, হাসিনে পাইলে দেওয়ার 15 দিন পরে 15,000 টাকা ছেলের যে নৌকো ভাড়া করছে ভারতে পালিয়ে যাবে নদীর মধ্যে দিয়ে। আল্লাহর কি খেলা ভাই, যেই লোক 15,000 টাকাতে ভাড়া করছে ওই লোক 15,000 টাকা গুনে নিয়ে ময়না জনগণক ধরিয়ে দিয়েছে। তারপরে ছোট বাচ্চার সুন্নতি খাতনা করে কলার পাতা যেভাবে শুয়ে রাখে ওই রকম ময়না শুয়ে রাখছে। এ যুবকেরা কথা কয় না। আর পরের দিনে আদালত যাইয়া জনগণ এমন হাজিয়ে দিয়েছে ভাই, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিধি নেই। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, গাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ঠান্ডা, বিচারপতি কালামানিকের পাঠিয়েছে তাই আন্ডা। পলকেরা ফলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল ঝিনাইদহের